Sunday Falls Horror Calls. তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টের ভূতের কলে আপনাদের আবার স্বাগত জানাই। আজকে কী বিষয়ে কথা হবে সেটা অলরেডি আপনারা থাম্বনেলেও দেখেছেন, টাইটেলেও পড়েছেন, কে আছে সেটাও তো দেখেছেন। সূর্যদা আজকে ঘটনা বলবে গোসাবার সত্য ভৌতিক ঘটনা, এবং ভৌতিকই ঘটনা আমরা শোনাই, কিন্তু ডাইরেক্ট তার কাছে প্রথমে বলবো আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে, কারণ আগের রবিবার আপনাদের স্টোরি বা ঘটনা আমি দিতে পারিনি। গেল বৃহস্পতিবার রিনিতা ম্যাম পিএলআর নিয়ে মানে পুনর্জন্ম নিয়ে কিছু কথা বলেছে। সে পডকাস্টটা সবার দেখা উচিত। তার সাথে কি পিএলআর হওয়ার পর তার বাবাকে দেখতে পাওয়া, কিভাবে দেখেছেন, কিভাবে বুঝেছেন সেটা, এবং আজকে যে রবিবার, আজকে যে গুরুদেবের একটা পডকাস্ট এসছে, সেই পডকাস্টে তিনি জিজ্ঞেস করছে, এবং আমিও আপনাদেরকে জিজ্ঞেস করছি, হিন্দু ইকুয়াল টু সেকুলার? সব কিছু জানবো, সব কিছুই ডেসক্রিপশানে দেওয়া আছে। চলুন একটু ভয় পাওয়ার পর এই দুটো পডকাস্ট আপনারা দেখবেন আশা করবো, এবং সাবস্ক্রাইব, লাইক যা যা করতে হয় সব কিছু করে চলুন তার কাছে ডাইরেক্ট যাব। কিন্তু তার আগে যেটা আমরা বলে থাকি, বা আমাদের যে নাম্বার আছে 8961371072, আবারও বলছি 8961371072, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন, বা আপনাদের যদি কোনো রকম স্পিরিচুয়াল হেল্প লাগে সেটাও যদি আপনারা চান, এই নাম্বারে কল করে আমরা আপনাদেরকে সেই জিনিসটা প্রোভাইড করব। এবং ধরুন মেল করতে চাইছেন, কোনো গল্প লিখে পাঠাতে চাইছেন, কিকে পডকাস্ট 2023@gmail.com আপনারা পাঠাতে পারেন। তো চলুন ওনাকে কল করা যাক, আর ভূতের কলে একটু ভয় পাওয়া যাক। সূর্যদা কেমন আছো? ভালো আছি কৌশিক, বলো কেমন আছো? আমিও ভালো আছি দাদা। আগের একটা পডকাস্ট তোমার সাথে, বা এই কল রেকর্ডিং, ভূতের কলে তোমার একটা আমি কল রেকর্ডিং সবাই শুনেছে, সেটা 4,000 ভিউজ হতে যাচ্ছে। আর হ্যাঁ, আজকে কি শুনবো দাদা তোমার কাছ থেকে? ইনভেস্টিগেশনের ঘটনা আমি বলি, ওটাই বেটার হয়, কারণ আমি প্যারানরমাল ইনভেস্টিগেশন করি এবং বাস্তুর কাজ করি। হুম 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 তো বহু ক্ষেত্রে কি হয়, মানুষ বিভিন্ন অ্যাক্টিভিটি করতে গিয়ে অ্যাক্টিভিটি দেখে আমাদেরকে কল করে, হুম সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য। হুম। তো যাই হোক, আজকে তো এখন প্রচুর তথাকথিত ব্যক্তি আছে যারা এন্টিটিতে বিশ্বাস করে না, চ্যালেঞ্জ করে। চলুন একদম একদম। আমরা, অ্যাকচুয়ালি বিষয়টা কি জানো তো কৌশিক, হুম আমরা ঢুকবো ঘটনাতে। এমন একটা ঘটনা না, মানে যার পরিবারের সাথে ঘটে আর হুম। যে ওই স্পটে থাকে, আতঙ্ক জিনিসটা কি সে ছাড়া দ্বিতীয় ব্যক্তি বুঝবে না, বোঝা সম্ভব না। তো ঘটনাটা হচ্ছে 2022 সাল। হুম। তখন এক ভদ্রলোক গোসাবায় থাকেন, উনি স্কুল মাস্টার মশাই। ওনারা 4 ভাই। বাড়িতে একটা কালী মন্দির আছে, দক্ষিণা কালী মন্দির। হুম। এবং আমাকে ফোন করেছিল, এবং যিনি ফোন করেছিলেন তিনি হচ্ছেন বাড়ির বড় ছেলে। বয়স ধরে নাও প্রায় 56-57 বছর বয়স হবে ওনার। তো ব্যক্তিটি আমার সাথে যোগাযোগ করে বললেন যে, দাদা আমাদের একটা সমস্যা নিয়ে আপনার সাথে যোগাযোগ করেছিলাম, তা আপনি যদি একটু দেখতেন খুব ভালো হতো। আমি তোমার সাথে, মনে আছে প্রিয়দার পরিচয় আছে, আমি আর প্রিয়দা তোমার স্টুডিওতে গেছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, প্রথম পডকাস্ট যখন হয়েছে। আহ, তা সেদিনকে আমার খুব মনে আছে, ভালো শনিবার ছিল। হুম হুম ভাবলাম যে ঠিক আছে, আমি তাহলে যাব আপনাদের বাড়িতে। শনিবার দিন আমরা যাই গোসাবাতে, অনেকটা দূর আমার বাড়ি হালিশহর থেকে। সব থেকে বড় ইনসিডেন্ট হয় কি, সকালবেলা যেতে গিয়ে দেখি মানে আমার যে গাড়ির চাকাটা কোনোভাবে বাস্ট হয়ে গেছে। ঠিক আছে, তো বাধা এলো যাওয়ার সময়, কিভাবে যাবো। ভদ্রলোকে ফোন করলাম যে দেখুন আমার মনে হচ্ছে আসতে একটু দেরি হবে, আর দেরি হলে ফেরাটাও কঠিন, কারণ আমার শহর গোসাবা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, অনেকটা দূর। হ্যাঁ, তো যথারীতি ভদ্রলোক বলেন যে আজকে আপনার জন্য একটু ছুটি নিয়েছি। তো সুন্দরবনের কাছাকাছি হয়ে যাচ্ছে তো আমার বাড়ি। একদমই সুন্দরবন, আমার বাড়ি থেকে সুন্দরবন তাও 40 কিলোমিটার দূর। 40 তোমার কিলোমিটার তো যেতে তো তোমার মনে হয় 100 কিলোমিটারের কাছাকাছি। বেশি, প্রায় 100 বেশি হবে হয়তো। তোর বেশি হবে। হ্যাঁ, আমার বাড়ি থেকে 100 কিলোমিটার বেশি হবে। যাই হোক, হুম তো যথারীতি বাই ট্রেন আমরা যাই, শিয়ালদা নামি। শিয়ালদা থেকে ট্রেন ধরে আমরা ওনার বাড়িতে যখন পৌঁছাই, তখন মোটামুটি ধরো 3:30 বাজে, দুপুরবেলা। তো ওনার বাড়ির বিবরণটা দিই। বাড়িটা অনেকটা জমি নিয়ে, ঠিক আছে। ঢুকেই একটা
টিন দিয়ে আর কি একটা একচালা মন্দির করা আছে, সেখানে একটা মায়ের মূর্তি আছে। মূর্তিটা অদ্ভুত। অদ্ভুত বলতে ধরো এই দক্ষিণাকালী মন্দির বললো, কিন্তু গিয়ে দেখলাম যে মানে মায়ের যে মূর্তির অবয়বটা অন্যরকম আর কি। মানে মূর্তি শুধু মস্তকটা দেখতে পেলাম, আর কিছু নেই, মাথা। এরকম কালী মন্দির আমি চট করে কোথাও দেখিনি। এবার আমি জানিও না বিষয়টা কি আছে, যাই হোক মন্দিরটাই জিজ্ঞেস করলাম যে আপনার এখানে কি রেগুলার পুজো হয়? বললো হ্যাঁ রেগুলারই পুজো হয়। কে করেন? না আমার ভাইরা করে। ওরা ব্রাহ্মণ আবার। ঠিক আছে, এগিয়ে গেলাম, ডান হাতে বড় ভাইয়ের ঘর, বড় ভাইয়ের ঘরে আমাদের বসতে দেওয়া হয়। বসতে দেওয়ার পরে বাড়ির সবাই মিলে ঘিরে ধরেছে আমাদের, এক এক করে আসছে, বিভিন্ন ঘটনা বলছে। তো স্টোরিতে আসি, ওই বাড়ির যে ছোট ভাই প্রচন্ড রাগী উগ্র স্বভাবের, তার সাথে একজন মহিলার বিয়ে হয়েছিল, এবং 17 সালে বিয়েটা হয়েছিল, 2017 সালে। বিয়ে হওয়ার পরে তাদের মধ্যে দাম্পত্য কলহ হতো এবং একটা বাচ্চা হয়। বাচ্চাটা হওয়ার পরে কলহটা আরো বাড়তে থাকে। হ্যাঁ, এই বাড়ার বিষয়টা নিয়ে দুজনের মধ্যে অশান্তি থেকে হঠাৎ একদিন ভোর রাতে, মানে এই 2:30-3টের সময়, ওই মহিলাটিকে মাথাতে বটির যে বারটা হয় না কাঠের, সেটা দিয়ে আঘাত করে পিছন থেকে মেরে দেওয়া হয়। এবং ওই বাচ্চাটিকেও পর্যন্ত সে কিন্তু নিজের বাবা হত্যা করে। ঠিক আছে, এটা কিন্তু করেছে 2020 সালে। ঠিক আছে, 2020 সালের, হ্যাঁ 2020 সালের এই ঘটনার পরে ব্যক্তিটি গ্রেপ্তার হয় ন্যাচারালি, এবং সে জেল কাস্টাডিতেই রয়েছে। এবার তার যে ঘরটা, মানে বড় ভাইয়ের বাড়িটা একটু খ্যাপচারা খ্যাপচারা টাইপের। বড় ভাইয়ের ঘরটা এক জায়গায়, হুম। মেজ ভাইয়ের ঘরটা বড় ভাইয়ের ঘরের পাশে, ছোট ভাইয়ের ঘরটা হচ্ছে একদম কোনায়, জমির এক শেষ কোনায়। ছোট ভাইয়ের ঘরটা জমির কোনার পিছনটা যদি তুমি দেখো, ওই গোসাবা অঞ্চলে যেরকম হয় না, পিছনে খাল টাইপের নদীর সাথে, হ্যাঁ, ওখানে তো অনেক নদী আছে। হ্যাঁ ওরকম টাইপের আর কি জায়গাতে ওদের বাড়িটা। যথারীতি ছোট ভাইয়ের ঘরটাতে, মানে যে ঘরটাতে ছোট ভাই থাকতো তার পাশের ঘরটা ওরা মেজো ভাইটা থাকতো। আর আমার সাথে যিনি কথা বলেছিলেন তিনি হচ্ছেন বড় ভাই। ঠিক আছে, তো ওনার মেজো ভাই সেদিন বাড়িতে উপস্থিত। যেটা হয়েছে সেটা হচ্ছে, ওই বাড়িতে 2020 সালে এই ঘটনা ঘটবার পর থেকে প্রতি অমাবস্যা, পূর্ণিমা, শনি, মঙ্গলবার ওই বাড়িতে ঘুঙুরের আওয়াজ শোনা যায়, মনে হয় কেউ নাচছে। এবং ওনারা মাঝে মাঝেই নাকি ওনাদের ফ্যামিলি, যখন সন্ধ্যা হয়ে যায়, গ্রাম অঞ্চল তো জানলা ওরা দিয়ে দেয়, জানলা নাকি দিতে গেছে, সে সময় বলছে এত তাড়াতাড়ি জানলাটা কেন দিয়ে দিচ্ছিস, মহিলার সুরে। এবং এই মহিলার স্বরটা হচ্ছে ওই মেয়েটির মতো। মহিলাটির নামটা আমি জানিয়ে দিই, মহিলাটির নাম ছিল মৌমিতা দাস, যিনি খুন হয়েছিলেন। মানে তার যাদেরকে বলছে, মেজো যাকে বলছে এবং বড় যাকে বলছে, এত তাড়াতাড়ি জানলাটা কেন দিয়ে দিচ্ছিস। এবং সেটা শুনে স্বাভাবিক আতঙ্কগ্রস্ত হয়ে যাওয়া বাড়িতে। তারা বাড়িতে ধূপ ধুনো দেওয়া, পুজো করা, বাড়িতে মন্দির রয়েছে। এবার তোমাকে বলি শোনো, বাড়িতে মন্দির কিন্তু তার মধ্যে কিন্তু এই উপস্থিতি। তো এই যে অনেকের ধারণা আছে না, যে মন্দির থাকলেই মনে হয় ওখানে এন্টিটি থাকবে না, এই বিষয়টাও আমি কিন্তু বহু জায়গায় লক্ষ্য করেছি। মন্দির থাকলেও এন্টিটি থাকে। ঠিক আছে, আর পাপের ফল ঈশ্বর সবাইকেই দেয়। ঠিক আছে, যাই হোক। এবং যতদিন এগোতে থাকে, একদিন দেখা যায় বাড়িতে ভোরবেলা, মানে 3:30-4টের সময় তারা বাড়ি থেকে বেরোচ্ছেন। মানে এটা ঘটনাগুলো আমি বলছি, তারপরে মেন জায়গায় আসি। ভোরবেলা বাড়ি থেকে বেরাচ্ছেন, হঠাৎ দেখছে যে এটা বাচ্চার কান্নার আওয়াজ, প্রচন্ড কাঁদছে বাচ্চাটা। তো অন্ধকার রাত, ঠিক আছে, তার মনে হয় সম্ভবত কলকাতা আসবেন বলে বেরোচ্ছিল। ছোট্ট ভাইয়ের ঘর থেকে দেখছে কান্নার আওয়াজ পাচ্ছে, এবং ওরা রীতিমতো ছুটে গিয়ে দেখছে ওখানে কেউ নেই, বাড়ির সবাই ডাকাডাকি করেছে। এই ঘটনাগুলো কিন্তু ওই বাড়িটার সাথে 20 থেকে 22 সালে 2 বছর করে ঘটতে থাকে। তার মাঝখানে ওদের বাড়িটা বাঁধাও হয় কোনো একটা ভাবে, কাউকে দিয়ে। বাঁধানোর পর মাস 6 ঠিক ছিল, কিন্তু 2022 সালে আমার খুব কষ্ট মনে আছে, জুন মাসে আমাকে ডাকা হয়েছিল। আমরা যখন গেছিলাম প্রচন্ড গরম, প্রচন্ড গরমে আমরা গেছিলাম। জুন মাসের সময় আমরা যখন ওনাদের বাড়িতে গেছি, সেই মাসের আগে আগে কাজটা কেটে গেছে, যে কাজটা করা হয়েছিল। তাড়াতাড়ি আমরা ওদের বাড়িতে গেলাম। ছোট ভাইয়ের ঘরের পাশের ঘরটায় মেজো ভাই থাকতো। মেজো ভাইয়ের সাথে কি হয়েছিল এবার তোমাকে বলছি। মানে যেদিনকে ওই ভট্টাচার্য বাবু আমার সাথে যোগাযোগ করলেন, ঠিক আছে,
ভট্টাচার্যবাবু যোগাযোগ করার 6 থেকে 7 দিন আগে ওই বাড়িতে মেজো ভাই, তার ওয়াইফ, ছোট ভাই যে ঘরে ফোন করেছিল তার পাশের ঘরে তারা থাকতো। তারা রাত্রিবেলায় ঘুমিয়েছিল, গরমকাল, জানলাটা খোলা ছিল। হঠাৎ তারা লক্ষ্য করে যে তাদের ঘরে জোরে জোরে হাওয়া ঢুকছে, জোরে জোরে হাওয়া, মানে ধুলো ফুলো ঢুকে যাচ্ছে। এই সময় স্বাভাবিক কি বলবো, ঝড় উঠেছে, মানে জানলা বন্ধ করে দেবো, উঠেছে। এবং উঠতে গিয়ে তারা দেখতে পায় যে আয়নাতে নাকি কোনো একটা কেউ পিছনে দাঁড়িয়ে ছিল। পিছনে তাকিয়েছে, তাকিয়ে দেখেছে কেউ নেই। হাউমাউ করে চেঁচিয়ে উঠেছে। এই সময় মেজো ভাইয়ের ঘুমটা ভেঙে গেছে। এটা মেজো ভাইয়ের বউর কথা বলছি। মেজো ভাইয়ের ঘুমটা ভেঙে যাওয়ার পর সে দেখতে পাচ্ছে তার স্ত্রী হাউমাউ করে কাঁদছে। সে তখন কোন রকম লাইট জ্বালিয়ে দেখছে তার পিঠটার মধ্যে পুরো আঁচড়ের দাগ, পুরো আঁচড়ের দাগ। হুম। এবং ওই কান্নাকাটিতে কি হয়েছে, ওই রাত্রিবেলা ওরাও ঘরের আওয়াজ পেয়েছে, ওরাও ছুটে এসছে। ওরা ছুটে আসার পরে দেখতে পাচ্ছে যে চোখের দুপাশ, চোখের দুটো কোণা লাল হয়ে গেছে। আই রিপিট, চোখের দু সাইডের কোণা কিন্তু, হ্যাঁ, সাদা অংশটার মানে মনির আশেপাশের অংশটা না, চোখের দু কোণা। যদি কাউকে কোনো এন্টিটি নিয়ে নেয় বডি, হুম। সেক্ষেত্রে চোখের কোণার দু জায়গা কিন্তু লাল হবে। আর যাদের মেন্টালি ডিসব্যালেন্সের জন্য যারা ওই একই টাইপের ব্যবহার করে, সেক্ষেত্রে কিন্তু চোখের দু কোণায় রক্ত জমবে না বা লাল হবে না, সেটা হলে চোখের মাঝখানটা লাল হবে। দেখবে অনেকের ন্যাচারালি হয় না নার্ভের প্রবলেম থেকে, সেটা ছিল না। পুরো ডেসক্রিপশন গুলো নিচ্ছিলাম, ডায়েরিতে নোট করছিলাম, কারণ ভট্টাচার্য বাবু যিনি আমার সাথে যোগাযোগ করেছিলেন শিক্ষিত ব্যক্তি, আগেই বললাম উনি পড়ান মাস্টারমশাই। তো উনি সব পয়েন্ট গুলো আমায় বলছিল, নোট করছিলাম। এবং বিজ্ঞান মঞ্চ থেকে এসেও ওনাদেরকে অনেক রকম কথা বলা হয়েছিল, এসব কিছু নেই, সেই গ্রামে যেটা আছে, বুঝতে পারলেন? তো আলটিমেটলি বিজ্ঞান মঞ্চ কোনো সলভ করতে পারেনি। তো ঠিক আছে, কিছু করার নেই। হ্যাঁ, সলভ করতে পারিনি। আমার প্রশ্নটা এখানে, এই যে পরিবারগুলোর সাথে এই ইনসিডেন্ট গুলো ঘটছে, এই বাচ্চার কান্নার আওয়াজটা তারা পাচ্ছে, তারা নিশ্চয়ই কেউ অসুস্থ ব্যক্তি নয়। তারা কান্নার আওয়াজ অটোমেটিক শুনবে, এবং বিভিন্ন রকম ভয়েস শুনছে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি তারা দেখছে। ঠিক আছে। এবং ওই বাড়িটাতে তাল গাছ ছিল, যেটা বাস্তবতা খুব খারাপ। হুম। তো আমি বললাম যে আপনাদের বাড়িতে তাল গাছ কেন? যখন বেরোলাম বড় বড় ভাইয়ের ঘর থেকে, দেখলাম আপনাদের বাড়িতে তাল গাছ কেন আছে? বলছে তাল তাল গাছ রয়েছে বহুদিন ধরেই। আলাম, তাল গাছে কিছু লক্ষ্য করেছেন? বলছে দেখুন, তাল গাছে যেটা লক্ষ্য করেছি, আমার যা মানে বড় যা বলছেন যে মেজো যা নাকি দেখেছেন ভোরবেলা উঠে কেউ একজন তাল কুড়োতো ওখানে, কেউ একজন তাল কুড়োতো, আর পরে দেখা যেত না। এইটা কিন্তু ওই মহিলা মারা যাওয়ার পর থেকেই হতো। তো এই অ্যাক্টিভিটি গুলো নিয়ে বাড়ির লোকেরা খুব চিন্তায় ছিল। এবং শুধু তাই না, এই ঘটনা ঘটার জন্য, মানে এই ঘটনাটা ঘটার পর থেকে এই বাড়িতে আর্থিক জায়গাটা ডিস্টার্ব হয়ে গেছে, এই বাড়ির শান্তি চলে গেছে, সুখ চলে গেছে, এবং সকলে অসুস্থ। তার মানে একটা ঘটনাকে কেন্দ্র করে আরো 10 জন কিন্তু ভুক্তভোগী হচ্ছে, একটা পরিবার ভুক্তভোগী হচ্ছে। আমরা গেলাম, সেই ঘরটার দিকে গেলাম, ঘরটা তালা দেওয়া ছিল। যে ঘরটায় খুন হয়েছিল ওই মহিলাটি, ওনার নাম আপনাকে বললামই। তো যাই হোক, আমরা রাত অব্দি অপেক্ষা করলাম, আমরা রাত অব্দি থাকবো, আমরা আজকে দেখবো। এবং দেখবার পরে আমরা ডিসিশন নেবো যে এখানে কি কাজ করণীয় আছে, বাস্তুকে কিভাবে বাধা হবে। এবং আমরা ডিসাইড করলাম যে প্রিয়দার আমি ওই ঘরের পাশটা একটা বারান্দা আছে, একটা কমন বারান্দা, একটা দরজা হচ্ছে যে ঘরে খুনটা হয়েছিল সেই ঘরের, আর একটা দরজা হচ্ছে যে ঘরে খুন হয়নি সেই ঘরের। বারান্দার ওখানে আমরা বসলাম এবং বললাম ছোট ভাইয়ের ঘরটা খোলা যাবে? তো বললো যে না, এখানে চাবি টাবি নেই, এটা খোলা যাবে না। আর ঠিক আছে চলো, জানলা ঠেলে দিল, জানলা খোলা গেল, মানে জানলা খোলা ছিল আর কি ওই ঘরের। দেখলাম ঘরটা যেরকম অবস্থা হয় দীর্ঘদিন, ওরা আর কি ওই ঘটনার পর তো ওরা ঘর কেউ ব্যবহার করে না। ঠিক আছে, সেই লোক জেল খাটছে যে খুনটা করেছে। আমরা বসে রয়েছি, সন্ধ্যা ঘনালো, সন্ধ্যাবেলায় আমাদের মুড়ি চপ চা গ্রামের ব্যক্তি দিল। সবাই এসে বিভিন্ন রকম আলোচনা করছিল যে বলছিলেন দাদা তাবিজ দিন, আমি এরকম আঁচড় খেয়েছি। ঠিক আছে, যে আমাদেরকে অন্তত বেঁধে দিন, শরীর বেঁধে দিন, কারণ যাই দিই তাই খুলে যায়। তা আমি তখন ওদেরকে সাজেশন করি যে তোমরা একটা কাজ করো, বরাহতন্ত্র ধারণ করো। এটা নির্দিষ্ট তিথিতে জাগাতে হবে, বরাহতন্ত্র ধারণ করো। বরাহতন্ত্র ধারণ করলে এই ধরনের এন্টিটি কিন্তু তোমাদের কোন রকম ক্ষতি করবে না। তখন জিজ্ঞেস করে যে বরাহতন্ত্র বলতে, আমি বললাম, হ্যাঁ একদম বন শুকরের যে দাঁত,
বিধি হচ্ছে সেই শূকরকে কষ্ট না দিয়ে দাঁত আনতে হবে, হত্যা করে আনা যাবে না, ঠিক আছে? এবং সেই দাঁত এনে নির্দিষ্ট তিথিতে দাঁতকে জাগরিত করতে হবে, এটা তোমরা নিশ্চয়ই জানো। দেখবে যারা তন্ত্র সাধনা করে বা সব সাধনা করে বা আত্মা নিয়ে কাজ করে তারা প্রত্যেকে কিন্তু গলাতে বরাহতত্ত্ব ধারণ করে থাকে। তো যারা অডিয়েন্স তোমার শুনছে, যারা এন্টিটির জন্য কোনো না কোনো ভাবে এফেক্টেড, তাদেরও এই কাজটা লাগবে। তো দিদি সন্ধ্যাবেলা আমরা চা মুড়ি খাই এবং আহ, হঠাৎ করে বৃষ্টি নামে। হঠাৎ করে বৃষ্টি নামে এবং ঝড়ও হয়, সেদিনকে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়, কারেন্ট চলে যায়, ওই অঞ্চলে প্রচন্ড লোডশেডিং। মানে আমরা যাওয়ার পর থেকে 3 বার 4 বার কারেন্ট গেছে, 3 বার 4 বার কারেন্ট এসছে, এরকম বিষয়। মোমবাতি হ্যারিকেনের আলো জ্বলছে, আমরা বসে আছি ওখানে। আমার যেটা সবার ফার্স্ট নজরে এসছে, মানে তখন হয়তো 9টা 9:30 বাজে, অলরেডি তখন আমাদের রাতের খাওয়ার কমপ্লিট। মানে আমরা যে জায়গায় গ্রামটায়, মানে যে গ্রামটায় গেছিলাম, ওখানে মানুষজন একটু তাড়াতাড়ি খেয়ে ফেলে, খেয়ে শুয়ে পড়ে। তো তা খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা বসে আছি প্রিয়দা আমি। আমাদের ফার্স্ট যে জিনিসটা এলো, যে একটা ভাঙা গলা, গলাটাই যেন কিছু বলার চেষ্টা করছে, মানে গজরিয়ে গজরিয়ে, আমরা এখানে কি করছি। রীতিমধ্যে আমাদের মনে হয় শরীর বন্ধন করা প্রয়োজন, আমরা শরীর বন্ধন করি এবং ওখানে বসি। তা মানে বসার পর থেকে আমরা বুঝতে পারি যে যে এখানে যার আসার কথা সে এসেছে, এবং আমরা করি যে এখানে প্ল্যানচেট ছাড়া কোনো উপায় নেই, কোনো উপায় নেই, ঠিক আছে? এবং এটা প্ল্যানচেট করতে হবে, প্ল্যানচেট না ছাড়া কোনো কিছু করা যাবে না। তো তুমি নিশ্চয়ই জানো প্ল্যানচেটের কিছু বিধি থাকে, কিছু নিয়ম থাকে। হ্যাঁ, এবং আমরা প্রস্তুতি নিয়ে যাইনি সেদিনকে যে প্ল্যানচেট করব। বোর্ড থাকে, এটা বোর্ডের উপর পেন্ডুলাম অনেক কিছু ব্যাপার থাকে স্টেপ বাই স্টেপের, তাই না? হ্যাঁ, এবং আমরা প্ল্যানচেট করতে গেলে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যার এই ধরনের যে অ্যাক্টিভিটি গুলো হয়, এখানে কিন্তু ওদের ফ্যামিলি মেম্বারকে রাখা যেতেই হবে, রাখতেই হবে। এই ফ্যামিলি মেম্বার ছাড়া এই প্ল্যানচেট ইম্পসিবল। এই যে প্ল্যানচেট, এটা বাস্তু রিলেটেড প্ল্যানচেট। তো আমি সেদিনকে ওদের বাড়িতে রাত্রি যাপন করি, এবং রাত্রি যাপন করার পর আমি ওদেরকে বলে দিয়ে এসেছিলাম যে প্রত্যেকদিন সন্ধ্যাবেলাতে তোমার বাড়িতে পুজো হচ্ছে, যা হচ্ছে হোক, একটা ছোট্ট হবন কুণ্ড কেন। হবন কুণ্ডর মধ্যে যে গোবর হয় না, গোবর থেকে ঘুঁটে তৈরি হয়, ঘুঁটে তার মধ্যে একটু ঘি, একটু কর্পূর, তার সাথে যব এবং ধান, বৃদ্ধাঙ্গুল এবং তার সাথে অনামিকা আঙুল দিয়ে সেই যব এবং ধানে অগ্নি প্রজ্বলন করে তুমি ইষ্ট দেবতার নামে জপ করো 108 বার করো। এটা তোমরা ততদিন করবে যতদিন না আমরা প্ল্যানচেট করব, ঠিক আছে? আর তোমরা বড়হস্ত ধারণ করবে, বাড়ির লোককে বলে আমরা চলে আসি, এবং আমরা তাদের নাম গোত্র সব নিয়ে আসি, কারণ তাদেরকে শরীর বন্ধনও করতে হবে, কবচও দিতে হবে। কারণ প্রত্যেকটা লোক এফেক্টেড কোনো না কোনো ভাবে, প্রত্যেকটা লোক এফেক্টেড, মানে ফ্যামিলির মধ্যে যারা যারা ছিলেন। পুরো ফ্যামিলিটা এফেক্টেড, তাদের বাচ্চারা, তাদের ফ্যামিলি, ঠিক আছে, প্রত্যেকে এফেক্টেড, 3 ভাইয়ের 3 ফ্যামিলি, বউ, সবাই এফেক্টেড। এবং আমরা যেটা পরে জানতে পেরেছিলাম, মানে এই ফ্যামিলিটার সাথে বড় ভাই আর বড় ভাইয়ের বউ ছাড়া বাকি যারা, তাদের কারোর রিলেশন ওই মেয়েটির সাথে ভালো ছিল না, ঠিক আছে? কারোর রিলেশন ভালো ছিল না। যাই হোক, আমরা যে ডেট ঠিক করেছিলাম সেই ডেটে আমরা আবার ওনাদের বাড়ি যাই, এবং সেদিন রাত্রিবেলা আমরা জানবো, এবং ওই দিনের পরের দিন আমরা একটা ক্রিয়া করব। সে ক্রিয়াতে জমি বন্ধন হবে, বাস্তু বন্ধন হবে। সজিত, কৌশিক, সরি, আমি হুম। 4টে নাগাদ যাই ওদের বাড়িতে। সেকেন্ড দিন যখন যাই 3:30 4টে, একই টাইমে আমরা পৌঁছেছিলাম, সেবার আমরা বাই কার গেছিলাম। যাই হোক, পৌঁছই, পৌঁছানোর পরে ওই ঘরটার সামনে যাই, ওই ঘরটার সামনে গিয়ে আমরা বসি, এবং আমরা সমস্ত বিষয়গুলো বুঝিয়ে দিই। ততক্ষণে সবাই চলে এসেছে, প্রত্যেককে আমরা দিয়ে দিই শরীর বন্ধন করার বিষয়। তখন রাত্রি 11টা 20 ফুড়ি বাজে, সবাই জেগে বাড়ি। আমরা নির্দিষ্ট 3জনকে নিয়ে প্ল্যানচেটে বসেছিলাম। আমি, আমার সাথে প্রিয়তা, প্রিয়তার সাথে আরো 2জন ছিল, মানে ওই বাড়ির মেজ বউ, ওই বাড়ির সেজ বউ, ওই বাড়ির মেজ ভাই যার ওপর একটা করেছে, আর ওই বাড়ির সেজ ভাই। মানে যে কজন নেগেটিভ প্রত্যেককে নিয়ে আমরা বসেছিলাম সেদিন প্ল্যানচেটে। যথারীতি আমরা অপেক্ষা করছিলাম, ক্যান্ডেল জ্বলছে, আমরা
সেই সময় আগম করছি তাকে, এবং শুরু করার মিনিট 20-25 বাদে যেটা হলো, ফটাক সে মোমবাতিটা নিভে গেল। উম, আমরা বুঝতে পারলাম সে এসে গেছে। তো আসার পর দেখো, আত্মা কিন্তু আমার তোমার সাথে কথা বলতে পারে না। আমি যে বাংলায় জিজ্ঞেস করি কি করছো, তার কাছ থেকে কোনো উত্তর আমি কান দিয়ে শুনতে পাবো না। ফিল করতে হবে সে হ্যাঁ বলছে না না বলছে, সে পজিটিভ করছে না নেগেটিভ করছে, এটা কিন্তু ফিল করার বিষয়। তো যখন সিন করেছে, আমি যখন বলেছি তুমি এখানে আছো আছো আছো, 3বার যখন বলেছি, আবার একটা হাওয়া গেছে ওখান থেকে। এবং বাড়ির প্রত্যেকটা লোক হুড়িড়ি করে কাঁপছে, কাঁপছে, প্রত্যেকটা লোক কাঁপছে। এবং ওই বাড়ির মেজ বউ, মানে যার কথা বলি, তার বডিতে কিন্তু ওই টাইমে কিন্তু সে এন্টিটি নেওয়ার চেষ্টা করেছে, কারণ সে তার বডিতে আগেও গেছে মেজ বউ। এবং এটাও বলে রাখি, সে কিন্তু একটু মেন্টালি ডিসব্যালেন্স হয়ে গেছিল সেই ঘটনার পর থেকে। যাই হোক, আমরা তখন কয়েকটা জিনিস রেখেছিলাম ওর সামনে, কয়েকটা জিনিস রেখেছিলাম, এবং প্রত্যেকটা জিনিস, মানে ধরো বোতল হয় না কাচের, কাচের বোতলের মধ্যে লাঠি ভরে ভরে রেখে দিয়েছিলাম। আমরা বলেছিলাম যে আমরা শুধু এটাই জানতে চাই, এটার মধ্যে তুমি কি করতে চাও, তুমি কেন শান্তিতে থাকতে দিচ্ছ না, বারবার প্রশ্ন করছি। এবং প্রশ্ন করতে করতে আমার কোনো, মানে আমরা অনেক তখন বিরক্ত, মানে সেই সময় এন্টিটি প্রচন্ড পরিমাণে ডিস্টার্ব করছে, মানে আমরা কনসেন্ট্রেট করতে পারছি না, তাকে আমি কানেক্ট করতে পারছি না। যাই হোক, সেই সময় পরিবারের লোকরাও, হাতের যে বন্ধন হয়, আমাদের যে প্ল্যানচেটটা আমরা করেছিলাম, এটা একটা চেন টাইপের বন্ধন করতে হয়, প্রত্যেককে 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 টাচ করে বসে থাকতে হবে, একটা চেন, রাউন্ড চেন। এবং প্রত্যেকে আমরা মাটিতে বসেছিলাম। যথারীতি সে সিগন্যাল দেয় যে সে আমাদের উপস্থিতিতে প্ল্যানচেটে এবং আমরা যে কাজটা করতে এসেছি সেটাই সে প্রচন্ড ক্রুদ্ধ। এবং তাকে বলেছিলাম সিগন্যাল দিতে। কৌশিক, সব থেকে আশ্চর্য ব্যাপার, 40 মিনিট হয়ে গেছে অলরেডি, তখন আমরা ওখানে কোলাবোরেট করার চেষ্টা করছি। একটা নারকেল গাছ ধুম ধুম করে 2খানা ডাল ভেঙে পড়ে গেল। আমাদের বুঝতে অসুবিধা হয়নি, সে কিন্তু এই ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে এফেক্ট করবে, এটাই কিন্তু তার মেন কাজ। এবং আমি তোমাকে বারবার বলেছি যে এই ধরনের সিচুয়েশনে যেটা কমন বিষয় হয়, মানে এখানে এন্টিটি থাকলে এটা কমন বিষয় হয়, একটা স্মেল আসে ফার্স্ট। আর ওই স্মেলটা ওই সময় খুব হাই ছিল। ও আমাদের পাশে ঘোরাফেরা করছে। এই গোটা গোটা ফ্যামিলিটাকে শরীর বন্ধন করে নিয়েছিলাম বলে, কারণ ওই মহিলার বডিতে নেয়নি, মহিলা এখনো মেন্টালি ডিসব্যালেন্স আছে, ঠিক হয়নি। তো যথারীতি ওই দিন রাত্রিবেলা আমরা জিনিসপত্র সব গুছিয়ে এনেছিলাম, ওই দিন রাত্রিবেলা আমরা কোনো রকম থাকি, রাত্রি যাপন করি। পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠা হয়। ঘুম থেকে উঠে শুনতে পাই যে মেজো ভাই সে কোথাও পাওয়া যাচ্ছে না, সকালবেলা উঠে কোথায় গেছে সে আর নেই। শুধু দুপুর 12টায় কাজ হবে, যার জন্য কাজ হবে, মেজো ভাইয়ের বউয়ের শরীরে এন্টিটি ঢুকেছিল, সে মেন্টালি ডিসব্যালেন্স, সে সবসময় চুল ছেড়ে থাকে এবং সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। তাকে অনেক কষ্ট করে ওখানে বসিয়ে আমরা কাজটা করিয়েছি। সকালবেলাতে মেজো ভাই নেই বাড়ি থেকে। আমরা, তারা কিন্তু খুব ভালো মতো জানে মেজো ভাই পুরো স্মার্ট লোক, ইয়াং ছেলে, খুব বয়সও বেশি না, সে পুরো কোলাবরেট করবে আমাদের সঙ্গে, পুরো ক্রিয়াতে থাকবে, সে নেই সকাল থেকে। তো আমি তখন তাদের বলি, দেখুন এই কাজটা বন্ধ করা যাবে না। প্রথমত এই কাজে বাধা এসছে শুরুর দিন থেকে, দ্বিতীয়ত ওনার শরীরে আমি কবচটা বেঁধে দিয়েছি, আমার মনে হয় না কোনো সমস্যা হবে। আমরা দেখতে পাই এই, মানে ওনাকে যখন খোঁজার চেষ্টা করা, ওনার ফোন করছে, ফোনে পাচ্ছে না, ওনার কবচটা না বালিশের তলায় ঘুমিয়েছে, কবচটা খুলে ঘুমিয়েছে। এই চিন্তা করো। 3:30-4টের সময় যখন আমরা গোটা বাড়িটাকে বন্ধন করেছি মেজো ভাইকে ছাড়া, উইদাউট ওই ব্যক্তিকে ছাড়া,
তখন আমরা বাড়িটাকে বন্ধন করে চার কোনায় চারটে ঘট আমরা পুঁতে দিই। চার কোনায় চারটে ঘট পুঁতে গোড়া বাড়িতে শান্তির জল ছিটিয়ে দিই। এবং তখন একজন বলে যে একটা জায়গাতে ওর মেজ ভাই বসে আছে, গোজরাচ্ছে, আর মানে যা তা রকম গালাগালি করছে, যে আসছে তাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আমার বুঝতে অসুবিধা হয়নি কি হয়েছে। গেলাম আমরা সবাই মিলে, তাকে ধরে আনা হলো, 4-5 জন মিলে, ধরে রাখা যাচ্ছে না। বাড়ির সামনে আস্তে আস্তে এমন একটা ঝাটকা দিল সেই ব্যক্তি, সে নিজে থেকেই পড়ে গেল। 4-5 জন যারা ধরে আছিল সবাই ছেড়ে দিল। এমন একটা ঝাটকা, মানে তুমি যদি ফুটবলে ওই ভল্ট খাওয়াটা দেখো না, মানে অনেকটা ওই ভোল্ট খাওয়ার মতো। বাইসাইকেল কিক। হ্যাঁ, ভোল্ট খেলো আর কি। তো পড়ে গেল। পড়ে গিয়ে হঠাৎ দেখি সে সেন্সলেস। জল ফল দেওয়া হলো, তার জ্ঞান এসছে, তাকে ঘরের ভিতর নিয়ে যাওয়া হলো। মানে একটু বাড়িটা বন্ধন করা হয়েছিল, বাড়ি ঢোকার মুখেই পড়ে গেছে। আমি প্রত্যেককে বলে দিয়ে গেছিলাম যে আপনারা কিন্তু কোনোভাবে এই তাবিজটাকে হাত থেকে আপনারা কেউ খুলবেন না। যদি খোলেন মুশকিল। আর আমি কিন্তু দ্বিতীয়বার আসবো না। পুরো ঘটনাটা তোমায় এবার বলতে থাকি। মেজ ভাই ঢুকলো। ওই ঘটনার পর থেকে বডিটা নিয়ে নেওয়ার পরে মেজো ভাই এবং মেজো ভাইয়ের বউ, আমি তোমায় বাই ফোন কথা বলাতে পারি ওদের বড় ভাইয়ের সাথে, তারা কিন্তু আজকেও মেন্টালি সুস্থ নয়। একমাত্র চাকরিজীবী বলতে বড় ভাইটাই চাকরি করে, বাকিরা সব গ্রামে কাজকর্ম করে, যেটা হয় ওদের ওখানে। হ্যাঁ, মধু চাষ আর সেই চাষবাসের মাছ এগুলোর সাথে যুক্ত। মেজো ভাই আস্তে আস্তে ঘুরে বেড়ায়, ইচ্ছা হলে কাজ করে, না হলে কাজ করে না। আর ওয়াইফ, সেটা আস্তে আস্তে ঘুরে বেড়ায়, পাগলের মতো হয়ে গেছে তারা দুজন। এবং এই যে কনস্পিরেসি, তাকে মারা পর্যন্ত ওই মেয়েটিকে, ছোট বউকে বাড়ির, সেই কনস্পিরেসির সাথে সব থেকে বেশি ভাবে যুক্ত ছিল এই মেজো ভাই এবং মেজো বউ। এবার দেখবে পুরো ঘটনাটার মধ্যে আমি সেজো ভাই বা সেজো বউর কথা কিন্তু উল্লেখ করিনি। না। হ্যাঁ, ওই বাড়ির যে শেষদা ছিল, সেই শেষদা এবং সেজো বউ এই ঘটনার পর থেকে ওই বাড়িতে তারা থাকে না। তারা কলকাতার কাছাকাছি কোথাও হয়তো থাকে, এবং সম্পর্কও রাখে না পরিবারের সাথে। এই পক্ষে আমার জানা, মানে আমার জানা সম্ভব হয়নি হুম। যে তাদের ওপর কি আর এফেক্ট হয়েছে না না হয়েছে, সেগুলো জানা সম্ভব হয়নি। কিন্তু ওই ক্রিয়ার দিন সেজো ভাই সেজো বউ এসেছিল, যদি ক্রিয়াটা হবে, যেদিন আমরা যজ্ঞটা করলাম সেদিন এসেছিল। কিন্তু তাদের উপর কোনো এফেক্ট হয়নি, তারা ওখানে থাকেও না সেভাবে, তারা থাকে না। কিন্তু এই কনস্পিরেসির সাথে মেজো ভাই মেজো বউ যুক্ত ছিল। এবং ঘটনাটা হচ্ছে, ওই বাড়িটা একটা অনেকটা জমি, ধরো তোমার 6 থেকে 7 কাঠা জমি। ঢুকে ডান দিকে মন্দির, তারপর ডান দিকে বড় ভাইয়ের বাড়ি, মন্দির থেকে একটু এগেলেই ডানাতে বড় ভাইয়ের বাড়ি। একটু এগিয়ে গেলে মানে বড় ভাইয়ের বাড়ির পাশেই মেজো ভাইয়ের সেজো ভাইয়ের ঘর। তারপরে ছোট ভাই আর মেজো ভাই পাশাপাশি থাকে একদম কোণার দিকে। সেখানে একটা মানে আলাদা আলাদা 3টে ঘর আলাদা আলাদা। এবার জমিটা যদি ভাগ হয়, মানে গ্রামের বিষয় বুঝতে পারলে, জমিটা যদি ভাগ হয় 4 ভাগ হবে। হুম। ছোট মেজো ভাই এবং তার বউ ওই ছোট ভাইকে ভাগ দেবে না বলে চক্রান্ত করে এই বিষয়টা করায়। এটা আমরা পরে বুঝেছি, বা পরে, গ্রামের বিষয় তো ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা। যাই হোক, তারা দুজনে আজকে কেউ সুস্থ নয়, তারা দুজনে আজকে রাস্তায় রাস্তায় ঘোরে। এবং আমার খুব ভালো মনে আছে 2024 সালে, মানে গত বছরে, আমাকে একদিন ফোন করেছিল ওই ভট্টাচার্য। ফোন করে বললে যে অভিমন্যু, তুমি তো দিয়ে এসছিলে, আমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না, আমরা চিন্তা করছি বাড়িটা আমরা ছেড়ে দেবো, বাড়িটা বিক্রি করার চেষ্টা করছি, কিন্তু মানে আমার কিন্তু মনে হচ্ছে কিছু আবার বাড়িতে টুকটাক টাক শুরু হয়েছে। বললাম যে আপনাদের যে কবজ দিয়েছিলাম, কবজ কি হয়েছে? বলছে আমাদের হাতে তো কবজটা পড়ে রয়েছে, কিন্তু বাচ্চাটা তো খুলে রেখেছে। মানে ওদের, মানে ভট্টাচার্যবাবুর যে ছেলে, তার বয়স অনেক, মানে ইয়াং ছেলে, হুম। ধরো তোমার 16-17 বছর বয়স, ঠিক আছে, বেশিই হবে হয়তো, হুম। 18-19 হয়তো হবে। সে খুলে রেখেছে। তার সাথে কি হয়েছে? বলছে সে কিন্তু ভয় ডর পাচ্ছে। আর এমনি ভয় পাওয়ার কিছু নেই, বাড়ি বাঁধা আছে, বাড়ির মধ্যে কিছু হবে না। কিন্তু ওকে আমি যেটা বলেছিলাম, আবার আপনি আবার কবজ পরিয়ে দেবেন। তারপরে আমার সাথে যোগাযোগ করেনি, তারা বাড়ি বিক্রি করে চলে গেছে কিনা আমি তাও জানি না। কিন্তু এই ফ্যামিলির এই ঘটনাটা আমি জানতাম। লাস্ট দিন পর্যন্ত আমি জিজ্ঞেস করি যে আপনার মেজো ভাইয়ের কি খবর। বলছে দেখো, ওকে তো ঠিক করা গেল না, অনেক ডাক্তার ফাক্তার দেখানোর চেষ্টা হয়েছে। এবার দেখো, একটা বিষয় আমরাও বুঝি,
স্বামী স্ত্রী দুজনেই যদি ওরম হয় এবার তাদের চিকিৎসা কে করবে? সম্ভবত তারা রাস্তায় রাস্তায় ঘোরে, কেউ হয়তো কিছু খেতে দিলে কিছু খায়। এত খারাপ আর অবস্থা? হ্যাঁ, 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 এটা কিন্তু এনটিটি অ্যাটাকের ফল। মানে এবং আমি আমি বহু ক্ষেত্রে দেখেছি যাদের শরীরে বডিতে একবার এনটিটি চলে যাবে, হুম বহু ক্ষেত্রে দেখেছি তারা কিন্তু আর ন্যাচারাল জীবনে ফিরে আসতে পারে না, তাদের মেন্টালি ডিসব্যালেন্স হবেই হবে। এবং এদেরকে ট্রিটমেন্ট করেও ঠিক হয় না। কিছুটা ঠিক করা যেতে পারে, এটা কিন্তু ট্রিটমেন্ট করে পুরো ঠিক হয় না। এবং ওই বাড়িতে আমি যেটুকু কাজ করে এসেছিলাম, বাস্তু বেঁধে এসেছিলাম। বাস্তু বাঁধার পরে বাড়িতে মানে ওনার এক ছেলে এক মেয়ে, বড় 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 যে ভট্টাচার্য বাবু, ওনার এক ছেলে এক মেয়ে। বড় যে ছেলে, সেই ছেলের হচ্ছে ভয় ডর পাচ্ছে সে বিভিন্ন রকম, কিন্তু বাড়ির মধ্যে না, বাড়ির বাইরে পাচ্ছে। আর ওই সব অঞ্চলে কি বলতো, আমাদের এখানকার মতো লাইট ফাইট অ্যাভেলেবেল না, তুমিও জানো, ঠিক আছে? হুম। মাঝে মাঝে লোডশেডিং ফোডশেডিং হয়ে যায়। কিন্তু সব থেকে দুটো আমি নোট করছি ঘটনা, বাড়িতে কালী মন্দির, তারপরে এনটিটি অ্যাটাক, তার পরবর্তীকালে বাড়ির এক ভাই, তার ভাই বউ অন্য জায়গায়, মেজো ভাই এবং তার বউ দুজনে মেন্টালি ডিসব্যালেন্স। এবং সব থেকে যেটা আমি দেখেছি যেদিন আমরা কাজ করতে গেছি, আমি জানি না কোন অদৃশ্য শক্তিতে মেজো ভাই সেদিনকে হাত থেকে কবচটা খুলে শুয়েছিল। যে লোকটা সুস্থ ছিল, আমাদের সাথে কথা বলছিল, হুম। সেই লোকটাকে আমরা যখন সকালে উঠেছি আমরাই দেখিনি কোথায়। আর আমাদের শুতে সেদিন আমরা শুয়েছিলাম হচ্ছে যে শেষদার ঘরটা, শেষদার ঘরের দিকে। যার জন্য আমরা কাজ করতে গেলাম সেই ব্যক্তিটাকে আমরা ঠিক করতে পারলাম না। এখানে কিছুটা ঈশ্বরের খেলা আছে, ওপরওয়ালার মার আছে। সৃষ্টিকর্তাতে যারা বিশ্বাস করছে না বা ভূতে যারা বিশ্বাস করছে না, দেখো সৃষ্টিকর্তাতে তো বিশ্বাস রাখা উচিত অবশ্যই, কারণ সৃষ্টিকর্তা না থাকলে আমরা কেউ থাকতাম না। সৃষ্টিকর্তার মন্দির রাখো, আর সৃষ্টিকর্তাকে সারাদিন ধরে তুমি তেল অর্পণ করো, বলি দাও, যাই দাও, একটা জিনিস মনে রেখো, পাপের ফল কাউকে ছেড়ে যায় না। কৃষ্ণ গীতাতে একটা কথা বলেছেন, না আমি তোমার পাপ গ্রহণ করব, না তোমার পুণ্য নেব, তুমি যা করবে তার ফল তোমাকে পেতে হবে। দাদা, আমরা তো এটা এখানেই মনে হয় গল্পটা শেষ হচ্ছে। হ্যাঁ, আমার সাথে যোগাযোগ নেই, যে বললাম 2024 হুম, সালে হুম, লাস্ট হুম, আমায় ফোন করেছিল, তখন অব্দি আমি যেটুকু জিজ্ঞেস করি ন্যাচারালি, আমি একটা কাজ করে এসেছি জিজ্ঞেস করবো। আর হুম, আমি কাজ হুম, করে আসবার পরে ওরা এবং আমার মনে হয় ভট্টাচার্যবাবু বলছিলেন বাড়িটা বেচে দেবেন, সেজ হুম। ভাইও মত দিয়েছেন বেচার। ঠিক আছে, এবার ছোট ভাই জেলে আছেন, ওনাকে ছাড়া তো আর বেচা যাবে না। তো আমি জানিও না কি বিষয় হয়েছে, জয়েন্ট ফ্যামিলির বিষয় তো ওনারা, আর উনি তো ভালো মায়না ফায়না পেতেন, হয়তো উনি বাইরে চলে মানে কলকাতা দিকে চলে এসেছেন হয়তো। আমার সাথে অনেকদিন যোগাযোগ নেই। কিন্তু আমি লাস্ট যেটুকু খবর পেয়েছি 2022-এ, ধরো আমি জুনে কাজ করেছি, এবং জুনে কাজ করার পরে ধরো 24শে জুন ক্রস জুনের পরেই ফোন করেছে আমায়। 2 বছর আফটার 2 ইয়ার্স, যেটা আমি জানতে পেরেছি তারা দুজনে এখনো কেউ ঠিক নয়, ঠিক নেই। দাদা, এই তো এটা আমরা শুনলাম একটা কর্মফলের ঘটনা এবং ঘরের মধ্যে পজিশনের ঘটনা। এবং তোমাকে একটা কথা আমি জিজ্ঞেস করতে চাই, হুম, হুম, হুম। তোমার কাছে এরকম কোনো আম, তান্ত্রিক আছে যে বর্তমানে সে অনেকই প্রবলেমে ফেস করছে এবং সে ঠিক নেই এখন বর্তমানে, এত খারাপ কাজ করেছে, সেই নিয়ে তোমার কাছে কোনো রকম কোনো ঘটনা আছে? ঘটনা দেখো, আমি কারোর নাম উল্লেখ করবো না, না। কিন্তু আমি যখন আমার তন্ত্র বিষয়ক শিক্ষা গ্রহণে শুরু করি, তখন আমি প্রচন্ড বিজ্ঞান মনস্ক ছেলে, ঠিক আছে? হুম, অলৌকিক শক্তিকে অবিশ্বাস করতাম এই বিষয়টা না, কিন্তু যে খুব মানতাম তাও না। যখন আমি তন্ত্রে আসি, প্রথম আসি, তখন আমি কোনো এক ব্যক্তির সান্নিধ্য পাই প্রথমে, বেশ কিছু বছর আগে, অনেকগুলো বছর কেটে গেছে তাও। তা তার সাথে যখন থাকতাম, ছোট্ট করে ঘটনা বলি, সে আমাকে বলছে যে অভিমন্যু, আমার একটা কাজ এসেছে, তো কাজটা তুমি করবে আমার সাথে। কি কাজ? বলছে তুই থেকে দেখোস না কি কাজ। ঠিক আছে চলো, তা তুই চলে আসো বিকালবেলা, আমরা কিন্তু যাবো, জামা প্যান্ট নিয়ে নেবে, গামছা ফামছা নিয়ে নেবে। আমরা কোথায় যাবো? বলছে যে আমরা তারাপীঠ যাবো। ঠিক আছে চলো। তো যথারীতি তার সাথে গাড়ি নিয়ে আমরা তারাপীঠ গেলাম। আমি নাম বলছি না, হ্যাঁ? হুম, 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 আমার অঞ্চলে আশেপাশে। তারাপীঠ যাওয়ার পরে সেখানে গিয়ে দেখলাম যে
তার দু একজন লোক এসছে, সব রকম শর্ট কর্ম বুঝো তো, শর্ট হুম কর্ম খারাপ কর্ম, মানে উচাটন, মারণ, বিদ্বেষণ, এই ধরনের যে কাজকর্ম আছে, হুম হুম হ্যাঁ, কর্মবন্ধন, বিভিন্ন রকম কাজ হয়। তো শ্মশানের শবদেহের উপর বসে কাজগুলো হয়। তখন তারাপীঠ শ্মশান মানে সেদিন বিরাট জমজমাট শ্মশান, ঠিক আছে। একটা বডি এলো, বডিটা এলো বকরেশ্বর থেকে। বকরেশ্বর থেকে এলো কারণ ওনার যিনি মারা গেছিলেন, তার ইচ্ছে ছিল বডিটা ওখানেই পুড়বে। হুম, হুম। সে মহিলা মহিলা পোড়ানো হলো তার বডি। তো যাই হোক আচ্ছা, তার বডিটা বডির, ছিল সেটা মহিলার বডি? সেটা আলাদা পার্টি আর কি। তো ওকে। ওরা ওই আমার সাথে যিনি ছিলেন, হুম সেই ব্যক্তি, সেই তান্ত্রিক ব্যক্তি, আহ, তা তার নাম কিরিটি। তার নাম কিরিটি বলতে ডাকলাম কিরিটি, তান্ত্রিক নামটা আর আমি বললাম না। ওকে। ওকে ওকে কিরিটি বলেই লোকালে সবাই চেনে তান্ত্রিক হিসেবে। সাদা, এই সাদা বলছি, লাল বস্ত্র সবসময় পরে থাকে, হুম হুম। প্রচন্ড পরিমাণে গাঁজা সেবন করে এবং বাবা। জানে, প্রচুর ক্রিয়াই জানে। এই হোক, সে ওখানে বসে একটা কাজ শুরু করলো। তো ধরো পৌরোহিত্য আমি বহুদিন আগে থেকেই জানি, হুম পৌরোহিত্যটা। তো তন্ত্রের কিছু বেসিক বিষয়গুলো আমিও জানি। আমি যখন তাকে দেখছি যে কাজকর্ম করছে, এবং আমার বুঝতে তো দেরি হয় না কি ধরনের কাজকর্ম করছিল ওখানে বসে। তো ওখানে কিছু কাজকর্ম কমপ্লিট হলো, এটা কাজটা হলো শুক্রবার, বুঝলে। শুক্রবারের পরে পার্টিগুলোকে নিয়ে, মানে পার্টি মানে ক্লায়েন্ট গুলোকে নিয়ে ও নিজের হোটেলেই রেখে দিল। মানে কিরিতেদার একটা হোটেলও ছিল নিজের, মানে ও রেগুলার তারাপীঠ যেত, তো ওর সেটিং হুম। থাকতো হোটেল। এবং তারাপীঠ জায়গাটাকে বদনাম করার পিছনে এদের মতো লোকরা আছে। যাই হোক, পরের দিন আমরা ওখান থেকে চলে গেলাম দুবরাজপুরে। দুবরাজপুরে একটা শ্মশান আছে, জানো কিনা জানি না। দুবরাজপুর শ্মশানটা নির্জন শ্মশান, ঠিক আছে, এরকম না। সেই শ্মশানে রাত্রি 12টার সময় সেখানে কিন্তু একটা তান্ত্রিক হোম হলো। এবং এই হোমে যেটা ছিল সেটা হচ্ছে প্রথমত নরমুণ্ড, হাড় এবং ফাঁসির দড়ি, হুম। যে আত্মহত্যা করেছে ফাঁসির দড়ি, সেটা দিয়ে একটা ক্রিয়া হয়। এবং তোমাকে আমি বলি, আনুমানিক লাখ 5 টাকা এখান থেকে নেওয়া হয় কাজটার জন্য। বাপরে। এবং কাজটা করা হয়, এবং আমি জানিও না কাজের কি রেজাল্ট হয়েছে। তো পরবর্তীকালে সেদিনকে আমরা ওখান থেকে চলে আসি দুবরাজপুর থেকে আবার তারাপীঠ। তারাপীঠে সেদিন থাকি, পরের দিন আবার ওনার কয়েকটা কাজকর্ম ছিল, সেগুলো করে তারপরের দিন আমরা ওখান থেকে যাই দুর্গাপুর। দুর্গাপুরে একটা জায়গাতে আমি যাই, গিয়ে দেখতে পাই যে সেখানে অনেকগুলো কন্ট্রাক্ট ওনার অলরেডি ধরা রয়েছে। অনেকগুলো কন্ট্রাক্ট, পুজো, যজ্ঞ, হাবি জাবি, একটা বড় কারখানার পুজো কাজ, সেগুলো সে করে। করবার পর সেখান থেকে লাখ 3 টাকা সে ইনকাম করে। তারপর তার গাড়ি নিয়ে আমরা আমার বাসস্থলে ফিরে আসি, আমার এলাকায় হালি শহরে। তাকে তার বাড়িতে নামিয়ে দিয়ে আমি আমার বাড়িতে ফিরে আসি। সে আমাকে কিছু জিনিস শেখালো যে আনলিমিটেড রোজগার এই লাইনে আছে। ও তার বাড়িতে কিন্তু একটা মন্দির আছে, এবং তার বাড়িতে যে মন্দিরটা আছে সেটা হচ্ছে ছিন্নমস্তা মন্দির, যেটা কিন্তু তুমি দশম মহাবিদ্যার এক দেবী। হুম। এবং জানি এটা। ছিন্নমস্তা মন্দির কিন্তু তুমি চট করে কোথাও পাবে না, অ্যাভেলেবেল মন্দির নয়। ছিন্নমস্তা, ধূমাবতী, মাতঙ্গী, এই দেবীগুলোর, দশম মহাবিদ্যার এই দেবীগুলির মন্দির কিন্তু সব অ্যাভেলেবেল নয়। আমার খুব মনে আছে, ঘটনা ঘটার পরের দিন বিকালবেলা আমি তখন কোনো একটা কারণে একটা জায়গায় ব্যস্ত রয়েছি কাজে। আমার কিন্তু সেই কিরিটিদা ফোন করেছে। কিরিটিদা ফোন করে বলছে, "বিভূনু, তুই তাড়াতাড়ি আয়, আমার ছেলের অবস্থা খুব খারাপ।" বললাম, কেন, কি হয়েছে? বলছে, আমার ছেলে কিন্তু খুব সিরিয়াস পরিস্থিতি, এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে, তোকে আসতে হবে। আমি ওর সাথে থাকতাম, ও জানতাম আমি ড্রাইভটা খুব ভালো করি, ওর জন্য আমাকে ছাড়া রাখতো না কাউকে। দেখো, আমার এই মুহূর্তে তো যাওয়া সম্ভব না, কারণ আমি অনেক দূরে, তুমি ইমিডিয়েট অন্য কাউকে ফোন করো, আর আমার পিছনে টাইম নষ্ট করে লাভ নেই। তো ড্রাইভার হুম। ফাইভার ফোন করে, এবং আমি খবর শুনে আমিও যাই। যাওয়ার পরে আমি দেখি ওনার ছেলে কিন্তু বাঁচে না, ঠিক আছে, ওনার ছেলে মারা যায়। এবং ওই যার কথা আমি বলছি, তার বদমাশি কিন্তু সেখানেই থামে না। কদিন চুপচাপ ছিল, প্রচুর কাজ করেছে। যেমন সে তার নিজের পরিবারের, তারই সম্পর্কে এক বোন আছে, তাকে কিন্তু পেট চালান করেছিল। নিজের এবং বাড়ির ফ্যামিলির বোনকে? family, মানে ধরো তোমার জ্ঞাতি বোন, ঠিক আছে, হুম। পেট চালান করেছিল। তো এই ধরনের অনেক ক্ষতির কাজকর্ম সে করেছে।
এবং এবং আমার কাছে খুব স্পেসিফিক ইনফরমেশন ছিল ব্যক্তিটা ঠিক নয়। তো ওর সাথে আমার 4-5 মাস যোগাযোগ ছিল। পরবর্তীকালে আমি ওর সাথে দূরত্ব মেনটেন করি, কারণ ও শর্ট কর্মটা বেশি করতো। ও শর্ট কর্ম বেশি করতো। পরবর্তীকালে অনেক ব্যাড রিপোর্ট আমি ওর নামে শুনেছি চারিদিক থেকে। হ্যাঁ, কি এখন কি পরিস্থিতি এবার শোনো। এ এখন মানে আত পাগল। কয়েকদিন আগে পেটে রড ঢুকে গেছিল, সেলাই হয়েছে। আহ, এ কি খায়, কোথায় থাকে কোনো ঠিক নেই। এর বাড়ি আছে, মন্দির আছে, গাড়ি আছে, কিন্তু হেঁটে হেঁটে ঘোরে। এর ব্রেনও ঠিক নেই, এমন কিছু মনেও রাখতে পারে না। বেঁচে আছে, বেঁচে আছে, এবং এখন এখানে বাড়িতে খুব একটা থাকে না। মাঝখানে তোমাদের এই যে নিমতলা শ্মশান, হুম 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 ওখানে হুম। কিছুদিন ঘোরাঘুরি করেছি। আমি নিমতলা শ্মশানে যেহেতু মাঝে মাঝে যাই, আমি ওকে 2-1 দিন দেখেছি, কথাও বলেছি। সে আমাকে দেখে গা চেনার মতো পরিস্থিতি। এ আমার দেখা, আমার দেখা কাজ। এবং আমি আমার যদি অভিজ্ঞতা থেকে বলি, আমার কাছে কাঁচরাপাড়ার এক মহিলা এসেছিলেন। তাদের আসামে অনেক সম্পত্তি আছে, হ্যাঁ। গুয়াহাটিতে। মানে তাদের মনে হয় তার হাজবেন্ডের 2 ভাই। তো সেই মহিলা চাইছেন যে কোনোভাবে কোনো তন্ত্রক্রিয়া দ্বারা তার যাকে এবং তার দেওরকে একেবারে মেরে ফেলতে, মানে যাকে বলা হচ্ছে খুন করানো। এবং তুমি জানো মারণে এমন এমন জিনিস আছে, যেমন ধরো ঘোড়ার হাড়। ঘোড়ার 3টে হাড় লাগে মারণ করতে গেলে। সে ঘোড়ার 3টে হাড় নির্দিষ্ট তিথিতে, এই তিথিগুলো যদি তুমি জিজ্ঞেস করো তাহলে বলবো চন্দ্র হুম যখন ভরণী নক্ষত্রে থাকে এবং রাহু চন্দ্র যোগ চলছে সেই সময়, এবং হুম কৃষ্ণপক্ষের দ্বিতীয়া, ষষ্ঠী, চতুর্দশী, এই ধরনের ক্রিয়াতে কিন্তু মারণ বেশি করা হয়। ঠিক আছে, এই হাড় যদি পুঁতে দেওয়া যায় বাড়িতে 21 দিনের মধ্যে, কিন্তু পরিবারের লোক পট পট করে এক একজন করে কিন্তু তারা মৃত্যুবরণ করবে। কাজটা যতটা ইজি বললাম, এ কাজ ততটাই কঠিন। এর মধ্যে অনেক গুপ্ত প্রয়োগ আছে, এত ইজি ব্যাপার নয়। এবং এই কাজ সহজ কাজও নয়, এবং এই কাজ খুব খারাপ কাজ। ঠিক আছে, তো এই ধরনের সৎকর্ম করানোর জন্য আমাদের কাছে কিন্তু মানুষ আসে। আমি কিন্তু ডিনাই করে দিই। তো তোমার রেকর্ডিং যারা শুনছে তারাও হুম। কিন্তু এই বিষয়টা সংযুক্ত থাকবে না। আমি কিন্তু কোনো সৎকর্ম করি না। কারণ তোমারই কোনো ভিউয়ার্স আমাকে একজন ফোন করেছেন। ঠিক আছে, নিজেরই এক আত্মীয়কে আর কি বশীকরণ করতে চেয়েছে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এবং উদ্দেশ্য খুব অসৎ উদ্দেশ্য। অর্থের উদ্দেশ্য, অসৎ উদ্দেশ্য, সেই ধরনের উদ্দেশ্য হলে আমরা কিন্তু কাজ করি না। এবং আমি স্ট্রিক্টলি বশীকরণ কাজটা কিন্তু আমি অ্যাভয়েড করি। কারণ কারণ কৌশিক, আমি পডকাস্টে তোমার ফ্র্যাঙ্কলি একটা জিনিস ব্রেক করে দিই ভাই। হুম। এই বশীকরণে কিন্তু কোনো সাকসেস নেই। আমরা সেটাই। করি ঠিকই, বশীকরণে কোনো সাকসেস নেই। কেন নেই? ঈশ্বর তোমার সাথে যাকে লিখে দিয়েছে না, সে তোমার উপর মোহিত হবেই। এ পুরো খেলা, বিধাতার খেলা। তুমি কিছু সময়ের জন্য কিছু শক্তি প্রয়োগ করে তাকে কিছুদিন টেনে আনতে পারো, তার উপায় অবশ্যই আছে, কিন্তু তার কোনো পার্মানেন্ট কিছু সলিউশন হয় না। তোমার অনেক ভিউয়ার্স আমাকে ফোন করেছে, ভালো ভালো কাজের জন্য প্রচুর মানুষ ফোন করেছে, অনেক খারাপ কাজের জন্য ফোন করেছে। বশীকরণ ক্রিয়াটি আমি করতে না করি, অনেকে প্রেমের বিষয়ে মনে প্রচন্ড কষ্ট পায়, ভেঙে গেছে, সেই সব ক্ষেত্রে আমরা চেষ্টা করি তারা মানসিক ইয়ের জন্য কখনো কখনো চেষ্টা করি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা ডিনাই করি। আর বশীকরণ এমন একটা ক্রিয়া, এই কাজটি কিন্তু সীমিত টাইম অব্দি, একটা সীমিত পিরিয়ডের পর। কারণ তুমি জেনে রাখো, আমি প্রচন্ড পরিমাণে ঈশ্বর বিশ্বাসী, আধ্যাত্মিক ছেলে, এবং আমাদের লাইনটা স্পিরিচুয়াল লাইন। ঈশ্বরের লিখন কিন্তু ঘটানো যায় না, যারা চেষ্টা করেছে বোকামি করেছে। হুম। ঠিকই। এবং এবং যারা মারণে মারা যাচ্ছে বা যারা তন্ত্রক্রিয়ায় যারা মৃত্যুবরণ করছে, আমরা বহু ক্ষেত্রে দেখেছি তারা কোথাও না কোথাও পিতৃদোষ নিয়ে জন্মেছে। পিতৃদোষটা কি দাদা? পিতৃদোষ হচ্ছে পূর্বপুরুষের কৃতকর্মের ফল। এই জন্মে ও। তুমি পেয়ে গেলে, বা তোমারও কিছু কৃতকর্মের ফল। এগুলো খণ্ডন হয় না। কিছু মানুষ আছে না, কিছুতেই কিছু হচ্ছে না, করতে পারছে না, ওই পিতৃদোষ থাকলে কিছুতে কিছু হবে না, খণ্ডন হওয়া খুব মুশকিল। হুম, বুঝেছি। তো আহ, বিষয়গুলো হচ্ছে। তো আহ,
আধ্যাত্মিক যারা আমরা ছেলে আছি আমরা এই বিষয়গুলো অ্যাভয়েড করি সবসময়, এই ধরনের সৎকর্ম, বিশেষ করে মারণ। মারণ খুব খারাপ ক্রিয়া, না, খুব তোমার খারাপ কাছে ক্রিয়া, খুব এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ক্রিয়া। আছে যেখানে তুমি একটা ছেলেকে বা একটা কোনো মানুষকে তুমি এই ধরনের ক্রিয়া থেকে বাঁচিয়ে তুলেছো? সেটা হ্যাঁ, কি আছে তুমি আছে 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 তাহলে আছে আছে। আজকে তাহলে এখানে এটা এটা দিয়ে তাহলে আজকে আমরা শেষ করব তোমার এই ঘটনাটা। তুমি যদি বলো দাদা, খুব ভালো হয়। ঘটনা বলতে দেখো, ঘটনা হচ্ছে ছেলেটি আমার কাছে এসেছিল লুকিয়ে, ঠিক আছে, এবং আমার তখন ভিজিট ছিল 1,000 টাকা। ও আমায় ফোন করলো বিকেলবেলা, আমার বাড়ির কাছাকাছিই থাকে। ওদের বিরাট কাঠের ব্যবসা আছে, হুম। খুব বেশি দূরে না। তো আমাকে বললো, দাদা এরকম তোমার নাম শুনেছি, একটু দেখাতে আসবো। বললাম হ্যাঁ এসো। কোথায় বাড়ি? বলে এরকম কাঁচরাপাড়া। হ্যাঁ এসো। এসছে, ভিজিট দেওয়ার সময় 300 টাকা দিচ্ছে। আমি তো অবাক হয়ে গেছি, তুমি তো জানো রিসিট 1,000 টাকা। যাই হোক, আমি বললো যে দাদা আমার কাছে এটাই রয়েছে, আমি খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি আজকে। সেটা তখন ওর দেখা অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে, আমি বুঝেও গেছি কি কি বিপদ আছে। তা আমি ওকে বলতে চাইছিলাম না, তো ও বেরিয়ে গেল ঘর থেকে। আমি সব কাগজপত্র লিখে ফিখে দিলাম কি কি করতে হবে না করতে হবে। ওকে বলেও দিলাম কি ক্রিয়া করতে হবে, কোথায় খাবে, কার হাতে খাবে, খাবে না, কোথায় কোথায় শোবে, কোন দিকে মাথা দিয়ে শোবে, কি কি করবে, সবকিছু বলে দিলাম। যথারীতি মিনিট 15 বাদে আবার ফিরে এসেছে আমার কাছে, এসে বলছে দাদা আমার ক্ষতিটা কে করেছে। তুমি তার আগে একটা কথা বলো তো, তুমি রিসেন্ট কোথাও পুজো দিতে গেছিলে? বলছে হ্যাঁ পুজো দিতে গেছিলাম। কোথায় গেছিলে? বলছে আমি ব্রহ্মদত্ত ধামে গেছিলাম। বলছি ওটা কোথায়? বলছে এইটা হচ্ছে ওই শ্রীরামপুরে শিয়াখালার দিকে। কখন গেছিলে? ওই সকালের দিকে। সেই সকালের দিকে গেছিলে, তা পুজো দিয়ে আসার পরে তোমার কি মনে হচ্ছে? বলছে দাদা পুজো দিয়ে আসার পরে না আমার সব থেকে আগে মনে হলো আমার কোনো জ্যোতিষ দেখানো দরকার। আমি দোকানের বাইরে বসেছিলাম, একজনের সাথে কথা হলো, জিজ্ঞেস করলাম "এই তোর জানাশোনা কোনো অ্যাস্ট্রোলজার আছে?" তারা বলল যে হ্যাঁ আছে। সেখান থেকে আমি তোমার ফেসবুকের লিংক পেলাম, দিয়ে তোমার সাথে কল করলাম, কথা বললাম, বলেই গেলাম। বললাম, তোমার এর আগে কখনো মনে হয়েছে কারোর কাছে যাওয়া দরকার আছে? বলছে না যাওয়ার দরকার হয়নি। তাহলে তোমার আজকে হঠাৎ করে মনে হলো কেন পুজো দিতে যাবে? বলছে দাদা কালকে রাত্রিবেলা আমি যখন ঘুমাতে গেছি আমার মনে হচ্ছে যে আমি মৃত্যুর যন্ত্রণা ভোগ করছি। আমার দম অতিষ্ঠ হয়ে আসছে, আমি পারছি না, কিছুতে উঠতে পারছি না, মনে হচ্ছে কেউ আমাকে শিকল দিয়ে বেঁধে রেখে দিয়েছে। গা হাত বুক পা মনে হচ্ছে কিছু বিঁধিয়ে আমাকে জ্বালিয়ে দিচ্ছে। তো হঠাৎ আমার মনে হলো যে আমি আর বাঁচবো না। তো বাঁচবো না বলে কোথায় যাই? আমি ব্রহ্মদত্ত ধামে গেলাম। আমি বলি, তুমি ওইখানেই গেলে কেন? বাড়ির আশেপাশে এত মন্দির ফন্দির আছে। বলছে জানি না আমার কেন মনে হলো ওই মন্দিরে আমি এর আগেও গেছিলাম, তা ওখানেই ওখানেই যেন কেন আমাকে টানলো। বললাম বাহ, ভালো কথা। তো ওখানে গিয়ে তুমি কি করলে? বলে, আমি অনেকক্ষণ বসেছিলাম চুপচাপ করে বিগ্রহের সামনে। ওখানে একটা কচ্ছপ আছে, মানে কুর্ম, মানে ব্রহ্মদত্ত ধামে ঢুকলে তুমি গেছো কখনো? কৌশিক, না দাদা। যাওনি? ওখানে কচ্ছপ ছিল, ওখানটা অনেকক্ষণ বসেছিল ছেলেটা। হুম। তো বিষয়ে ঘটনা হচ্ছে আমি এই কথাগুলো কেন জিজ্ঞেস করলো এবার আসছি। ধরো তোমার ওপর কোনো সৎকর্ম হয়েছে, ছেলেটির মা ছেলেটিকে মারার চেষ্টা করছে। মা, কেন? এর একটি ভাই আছে, মা বলতে নিজের মা না, সৎ মা, এবং এদের ব্যবসা আছে, প্রচুর টাকার, প্রচুর টাকার ব্যবসা আছে। তো হুম। সম্পত্তিও আছে। হ্যাঁ, কাঁচরাপাড়াতে কল্যাণীতে জমি, দোকান আছে, বেশ কটা দোকান এরা ভাড়া দেয়, ব্র্যান্ড আছে সেখানে বড় বড়, এদের এটিএম ভাড়া আছে। তো এই ছেলেটির যে ভাই, সে হচ্ছে খুব স্মার্ট, চালাক, সে সবকিছু, সে রাজার মতো থাকে। আর এই ছেলেটি এর বাড়িতে চাকর, মানে ওই অমিতাভ বচ্চনের ওই কি সূর্যা বংশম না কি ছবিটা আছে না, হুম। 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 হিরালালের মতো, মানে কি নাম ছেলেটা ছিল, ক্যারেক্টারটা ওরকম মানে পরিস্থিতি। অমিতাভ বচ্চনের ক্যারেক্টার তো হীরা হীরা। হীরা হীরা হীরা, হ্যাঁ। তো যাই হোক, তো আমি তখন ওকে বলতে বাধ্য হয়েছি, দেখো কিছু মনে করো না, তোমার মা কিন্তু কাজ করেছে, কারণ আমি কুষ্টিতে সেটা তোমার পেয়ে গেলাম। আচ্ছা আর একটা কথা বলো তো, মায়ের মতো ভালোবাসা কি তোমাকে আর একজনকেও ভালোবাসতো? বলছে মায়ের মতো ভালোবাসা, হ্যাঁ ভালোবাসতো। কে বাসতো? বলছে এই আমাকে যে ছোটবেলাতে বড় করেছে, মানে বাড়ির কাজের মহিলা, খুব ভালোবাসতো। এখন তোমার সাথে যোগাযোগ আছে? বলছে না। কেন? বলছে না, মা মারা যাওয়ার পর না ওনাকে ছাড়িয়ে দেওয়া হয়। এবং আমি ছেলেটিকে দেখি, ছেলেটির মিথুন রাশি এবং কি লগ্ন আমার মনে নেই, মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে না এই জিনিসটা থাকে যে মায়ের মতো তাকে আরেকজন মা ভালোবাসবে, অথচ এ সৎ মা, হুম। এই সৎ মা
সৎমা কিন্তু ভালোবাসছে না, মানে চতুর্থ হাউসটা ভালো থাকলেও সৎমার জায়গাটা কিন্তু খুব খারাপ। ঠিক আছে, তো যাই হোক, সৎমার দ্বারা এর ক্ষতি হচ্ছে, সেটা আমি ওকে বলে দিলাম। যাই হোক, একে মারণ করা হয়েছিল এবং শুলবিদ্ধ করা হতো একে রীতিমতো, এবং খাবারের মধ্যে থেকেও বহু কিছু খাওয়ানো হয়েছে। এবং তোমাকে একটা কথা বলি, এই যে মন্দিরেও পুজো দিতে গেল, এটা কোনো না কোনো ভাবে ঈশ্বর ওকে একটা বাঁচার রাস্তা দিল। ও মন্দিরে গিয়ে অনেকক্ষণ বসে থাকলো, সকাল থেকে রাত্রে স্বপ্নটা দেখানোর পর থেকে। বসে থাকার পরে ওর উপর যে ক্রিয়া হয়েছিল সেটা কিন্তু অনেকটা অংশে কাটতে শুরু করলো, এবং আমার কাছে আসলো। আমার কাছে আসার উদ্দেশ্য যে ও কিছু একটা জানতে চায় নিজের সম্পর্কে, এবং আমি দেখলাম ওকে কিন্তু অলরেডি ক্ষতি করা রয়েছে। এবং আমি যখন ক্ষতি করলাম, বললাম ভাই তুমি তো চিন্তা ফিন্তা করো না, আমি বুঝতে পারছি তোমার পরিস্থিতি কি, তুমি এইটা এইটা করো, এই জিনিসগুলো নিয়ে আসো, আমি তোমাকে কাটান করে দেবো। হ্যাঁ, তো একটা জিনিস মনে রেখো, এখান থেকে বেরিয়ে কিন্তু তুমি বাড়ি যাবে না, এখান থেকে বেরিয়ে তুমি চলে যাও তোমার মামা বাড়ি, তোমার মামা বাড়ি গিয়ে থাকো, পরশুদিন তোমার কাজ হবে। যাতে যদি মামা বাড়ি গিয়ে থাকে, পরশুদিন ওর কাজ হয়, ওকে বন্ধন করি। এবং তোমাকে বলি, ছেলেটা ফোনে ও ছবি দেখাচ্ছে, সেটা জিম করতো বুঝলে, হুম। সুন্দর চেহারা ছিল, মানে তার গ্ল্যামার কি। আর যখন আমার কাছে এসছে তখন ওর ওয়েট হয়ে গেছে 45 কেজি। বাপরে। মানে সে গলা ঢুকে গেছে, হুম। মানে মনে হচ্ছে চামড়া কুচকি একটা লাঠির ওপরে কাপড় পেঁচালে যেরকম হয় এরকম পরিস্থিতি, চোখ মুখ ঢুকে গেছে। যাতে যদি কাজটা ওকে করানো হয়, এবং ওকে আমি বলি তুমি বাড়িতে থাকবে না। তোর সাথে এখনো আমার যোগাযোগ আছে, এখনো প্রায় বলতে গেলে বিজনেসটাকে ধরে নিয়েছে 50-50। বাহ। হ্যাঁ, এবং ওর মাকে বলেছিল, ও যখন ও দিদার বাড়িতে গেছিল, এবং ওর মা বাড়ি থেকে লোক এসেছিল ওর সাথে, হুম। তখন আমি ওকে বললাম যে দেখুন এই এই বিষয় আছে, আপনারা আপনার নাতিকে একটু যত্ন করে রাখার চেষ্টা করুন, ওই বাড়িতে থাকলে বেরো দেওয়া হবে। তখন আমি বললাম যাও তুমি তোমার সৎ মার সাথে গিয়ে এবার ফেস করে দেখা করো, তাকে বলো যে নিশ্চয়ই আমাকে দেখে তুমি খুশি হচ্ছ না, এটাও বলে রাখছি তোমারও বিপদ হবে, তৈরি থেকো। আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে একটা just কথা বলি, গত বছর থেকে ব্রেন স্ট্রোক হয়ে ওই ছেলেটির মা এখন কিন্তু ঘরে চুপচাপ শুয়ে থাকে, আর কিছু করতে পারে না। যারা যারা কাজ করেছে তাদের তাদের এই ফল। আমি এরম দেখেছি, সৎকর্ম করে একটা পরিবারকে সর্বনাশ করে দেওয়ার পর একজন ব্যক্তি, তাকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে হলো, গোটা চ্যানেল গোটা মিডিয়া হেডলাইন দেখালো, শাসক দলের এক কাউন্সিলর গলায় দড়ি দিয়ে মারা গেল। হ্যাঁ, এখন উল্লেখ করবো না, সবাই জানে একদমই না, সবকিছু। একদমই না। ঠিক আছে, আমি আর কিছু উল্লেখ করলাম না। তো যাই হোক, ঘটনা আছে প্রচুর। পাপের ফল প্রত্যেককে পেতে হয়, পাপ থেকে কেউ নিস্তার পায় না। একটা জিনিসও আমি ভাবি মাঝে মাঝে তবে যে হ্যাঁ, এটাও বলে এই, দিই, ছেলেটিকে সুস্থ করতে কিন্তু অনেকটা টাইম লেগেছে। না একটা জিনিস ভাবি যে এরা যে এই যারা বড় বড় মানে মানে কি বলবো মা বাবা এরা যে এত বড় বড় জায়গা স্থান দখল করে থাকে না, তো তারা যখন এরা ধরনের কাজ করে না, খুব শুনতেও খুব ভয় লাগে। কারণ মানুষ এরকম তো অনেক ফ্যামিলি যেখানে সৎ মা মানে আছে, এবং তাদের তারা উপর ভালোবাসে বিশ্বাসটা। বাচ্চাকে। হ্যাঁ, বাচ্চাকে তারা এমন এমন সৎ মা যে নিজের মায়ের মতো ভালোবাসে, বেশি ভালোবাসে। হ্যাঁ মানে এখন প্রচুর আছে। দেখা যায় যে এইগুলো শোনার পর মানুষের মধ্যে একটা অন্যরকম একটা জন্মাবে, যে এখানে মানুষ শুনতে খুব ভয় পাবে, তাই এই না? যে মানে কাজ, মানে ছেলেটি যে বেঁচে আছে এটা ঈশ্বরের কৃপা। কৃপা, মানে প্রচুর বড় কৃপা। এবং এই যে তোমাকে বললাম না, যাদের উপর সৎকর্ম হয়েছে, এরা যদি প্রপার কোনো মন্দিরে যায়, হুম। প্রপার কোনো জায়গায় যজ্ঞে আহুতি দেয়, এদের ক্রিয়া কিন্তু অনেকটা কাটা শুরু করে ওখান থেকে। ও। হ্যাঁ, এবং মনে রাখতে হবে এই মন্দিরগুলো যেন সূর্যকেন্দ্রিক মন্দির হয়। মানে নারায়ণ মন্দির হতে হবে, গণেশ মন্দির হতে হবে, বিষ্ণু মন্দির হতে হবে, ব্রহ্মা মন্দির হলে হবে, হনুমান রাম মন্দির মন্দির হতে হলে হবে। হবে, বজরংবলী হলে হবে। হুম। ঠিক আছে, এই ধরনের মন্দিরে গেলে বহু সময় কিন্তু এই কাজগুলো কেটে যায়, কাটা শুরু করে দেয় খুব তাড়াতাড়ি। হ্যাঁ, এবং তুমি দেখবে যারা বেশি পুজো পাঠ স্পিরিচুয়ালি ভাবে থাকে, মানে ওই ভণ্ডামি পুজো না, হুম। স্পিরিচুয়ালি থাকে, ঠিক আছে,
ভাইব্রেশনের মধ্যে থাকে। হ্যাঁ, আমি ঢং ঢং করে ঘন্টা নাড়ছি না, ঠিক আছে? একটা নির্দিষ্ট টাইমে 3 বার প্রার্থনা, এই ধরনের স্পিরিচুয়াল লোকদের উপর কিন্তু তুমি চট করে সৎকর্ম করতে পারবে না। কোনো না কোনো ভাবে তুমি আটকে যাবেই, ঠিক আছে? এই ছেলেটি খুব স্পিরিচুয়াল ছিল এবং ঈশ্বর ওকে এটাই চান্স দিয়েছিল। এটাই এর কাছে প্লাস পয়েন্ট। হ্যাঁ, ঈশ্বর ওকে চান্স দিয়েছিল এবং ও অনেক চেহারা খারাপ হয়ে এসেছিল। ও যখন আমাকে বললো আমি এই পরিবারের এই বিষয়, তখন আমি ওকে জিজ্ঞেস করতে বাধ্য হলাম। মানে আমি পুষ্টিটা দেখেছিলাম, আমি একটা ছেড়ে এসেছি এবং ওর যা মেন্টালি অবস্থা, ওঠার সময় ও 300 দিচ্ছে, আমার কাছে ওই টাকাটা কোনো ফ্যাক্টর না। আমি যে ওই ছেলেটাকে তার ঠিক গাইডলাইন দিয়ে তাকে বাঁচিয়ে রাখতে পেরেছি, এটা একটা বড় ফ্যাক্টর। কারণটা হচ্ছে এইসব কাজ করে ফেললে না বহু সময় বাঁচে না, কারণ এগুলো না দীর্ঘদিন ওকে খাওয়ারের মাধ্যমে বিভিন্ন রকম শেকড় খাওয়ানো হয়েছে, তো বহু ধরনের ভেষজ আছেই, এগুলো কিন্তু মানুষের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ডিস্টার্ব করে দেয় যদি খাওয়ানো যায়। বহু ধরনের শেকড় আছে, বহু গাছের শেকড় আছে, যদি খাওয়ানো যায় সেই শেকড়ের রসটাকে। কখনো কখনো ধরো, দেখো তুমি চাউমিন আছে তো, চাউমিন এক ধরনের শেকড় হয় যেটা চাউমিনের সাথে মিক্স করে খাওয়ানো খুব ইজি। স্যালাডের মধ্যে কেটে দাও, চাউমিনের সাথে মিক্স করে খাইয়ে দাও। খুব প্রচলন আছে আমাদের পশ্চিমবাংলার গ্রামে এই শেকড়টা। আমাদের থ্যাংক কাজ ইউ হচ্ছে দাদা। হ্যাঁ, সতর্ক করা মানুষকে। একদমই। বিজ্ঞান মঞ্চের কাজ করুক, ঠিক আছে, খুব ভালো। কিন্তু বিজ্ঞান মঞ্চ বহু জায়গাতে আমরা গিয়ে দেখেছি, বিজ্ঞান মঞ্চকে সাপোর্ট করি, মানুষের মধ্যে চেতনা আনা দরকার, কিন্তু যদি কোনো একটা অ্যাক্টিভিটির পরে একটা মানুষ ভালো হয়ে যায়, সেখানে বাধা দেওয়া উচিত না। থ্যাংক ইউ দাদা, এতক্ষণ থাকার জন্য, এত সুন্দর একটা ঘটনা আমাদের দেওয়ার জন্য, এত কিছু বলতে গেলে সত্যিকারের জ্ঞান একটা পেয়েছি আমরা তোমার কাছ দিয়ে আজকে। তবে আমি থ্যাংক ইউ। ঘটনার টুকটাক টুকটাক প্রচুর আছে। আমি যেগুলো যেগুলো তোমাকে বললাম, এগুলো ফ্যাক্ট ঘটেছে, এবং এর মধ্যে থেকে যদি ভালো করে তোমরা শোনো, অনেক বিষয়ে সতর্ক থাকতে পারো। পাপ থেকে যত বেশি থাকো দূরে থাকো, লোভ আর পাপ দূরে থাকো, যত দূরে থাকতে পারবে তত ভালো। একটা সময় কিন্তু এটা বংশকে সহ্য করতে হয়। এই পুরুষের পাপ উত্তর পুরুষ সহ্য করে। এখানে বলে আমি শেষ করো। থ্যাংক ইউ দাদা। গুড নাইট দাদা। একদম গুড নাইট। গুড নাইট। তো অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, এবং ভূতরি কলকে আরও এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইবটা টিপে দেবেন এবং বেল আইকনটাও টিপে দেবেন। ধন্যবাদ, শুভরাত্রি।